পূর্বের পার্টে আমরা দেখেছি হাসপাতালের ছাদের উপরে গিয়ে এন্ড্রু জিনাকে কিস করে, যেটা লি দেখেছিল। আর লিয়ের তো একদম শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো এই পার্টের শুরুতে দেখানো হয় লি এসব কিছু দেখে সহ্য করতে পারে না, তাই সে ভাঙা মন নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে জিনার চোখ দেখে এন্ড্রু বুঝতে পারে যে জিনা তাকে কখনোই ভালোবাসে না। এন্ড্রু কিস করার জন্য সরি বলে যে আমি বুঝতে পেরেছি যে তোমার আমার জন্য কোনো ভালোবাসাই নেই, শুধু বন্ধুত্বটাই আছে তোমার মনে। ঠিক বলছি কিনা? কিন্তু যখন তুমি আমাকে ভালোবাসবে তখন আমাকে বলে দিও, আমি ততদিন অপেক্ষা করব। এটা বলে এন্ড্রু চলে যায়। অন্যদিকে লি অনেক টেনশনে ছিল আর মোজোকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই আমার আর জিনার মধ্যে কিরকম সম্পর্ক ছিল। কেউ তো আছে যে আমাদের সম্পর্কের ব্যাপারে জানে। মোজো বলে প্যানি জানে, কিন্তু সে তো চায়নাতে আছে। লি বলে তাতে কি হয়েছে, তাড়াতাড়ি চায়নার জন্য একটা টিকিট বুক করো, আমি তার সাথে দেখা করতে যাব। এদিকে এন্ড্রু ববিকে কল করে জিজ্ঞাসা করে, তোমরা কোনো এভিডেন্স ছেড়ে যাওনি তো? কোথাও তো আবার কোনো সিসিটিভি ফুটেজে তোমাদের লোকেদের চেহারা রেকর্ড হয়নি তো? ববি বলে, আরে স্যার, আমার লোকেরা খেলোয়াড়, একদম খুব পরিষ্কারভাবেই কাজ করে আসে। এন্ড্রু বলে, মন দিয়ে শোনো, যদি তোমাদের কেউ ফেসে যাও তাহলে আমিও ফেসে যাব। এন্ড্রু বলে, আমি পুলিশ কমপ্লেন করব। তখন ববি বলে, চিন্তা করবেন না স্যার, আপনি পুলিশে কমপ্লেন করতে পারেন, আমরা কোনো এভিডেন্সই ছাড়িনি। তারপর টিভিতে নিউজ করা হয় যে কেউ এন্ড্রুর উপরে হামলা করেছে। ডোডো গ্রুপের ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা চলছিল, তাই মনে হয় এটা চেয়ারম্যানের বড় ছেলের চাল মনে হচ্ছে। এই নিউজ দেখে নাথান অনেক রেগে যায় যে এন্ড্রু এখনো মারা যায়নি। ওইদিকে লি মোজোকে বলে, আমরা এন্ড্রুকে যতটা ভয়ানক ভেবেছিলাম, এন্ড্রু তার থেকেও বেশি চালাক আর অনেক ভয়ানক। এন্ড্রু জেনে শুনে নিজের উপরে হামলা করিয়েছে যাতে তার দোষ নাথানের উপরে পড়ে, আর চেয়ারম্যান তাকে ঘৃণা করতে শুরু করে। এইভাবে এন্ড্রু ডোডো গ্রুপের উপরে পুরো অধিকার করে নিতে পারবে। আর এটাই হচ্ছে এন্ড্রুয়ের চাল। চিন্তা তো শুধু জিনার জন্য হচ্ছে, কারণ সে ডোডো গ্রুপ আর এন্ড্রুয়ের কাছে আছে। জানি না, মনে হয় জিনাকেও সে ধোকা দিচ্ছে। গ্রে এসে লিকে বলে, তোমার চায়না যাওয়ার টিকিট রেডি হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। অন্যদিকে নেল জেজের সাথে দেখা করে আর বলে, তোমাকে বেল পাইয়ে দেওয়ার জন্য আমি একজন লয়ারকে হায়ার করেছি, কিন্তু হ্যাঁ, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। জেজে বলে, বলুন শ্বশুর, আমাকে কি করতে হবে? নেল জেজের সামনে ডিভোর্স পেপার দিয়ে সেখানে সাইন করতে বলে। জেজে তো রেগে যায় আর বলে, আপনি এসব কি লিয়ের ভয় করছেন? এইসব কিছু বাদ দিন, প্রথমে এটা বলুন যে এইসব কিছু কি কিমি জানে? নেল বলে, দেখো, আমি না লিকে ভয় পাই আর না অন্য কাউকে। আমি প্রেসিডেন্ট ইলেকশনে আবারও দাঁড়াতে চাচ্ছি, এই জন্য আমি চাই লিয়ের মতো ছোট ছোট পোকা আমার ফ্যামিলির দিকে আঙ্গুল না তুলুক। এই জন্য আমাকে তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে হবে। একবার যদি আমি প্রেসিডেন্ট হয়ে যাই, তারপর আমি আবার তোমার সাথে কিমির বিয়ে দেব। কিন্তু যে বুঝতে পারে যে তাকে নীল সারা জীবনের জন্য তাদের ফ্যামিলি থেকে দূরে রাখতে চায়। কিন্তু যদি যে সাইন না করে তাহলে যে জেল থেকে বের হতে পারবে না, এই জন্য যে সাইন করে দেয়। তারপরে যে সেলে গিয়ে বডিগার্ডকে বলে, আমার শ্বশুর আমাকে ব্যবহার করেছে আর এখন সে আমাকে ময়লার মতো ডাস্টবিনে ফেলে দিয়েছে। একবার যদি আমি বের হয়ে যাই, তারপরে এক এক করে সবাইকেই দেখে নেব। জিনাকে হত্যা করার চেষ্টার জন্য আমাকে 5 বছরের জেলে শাস্তি দেওয়া হয়েছে। তারপরে শুনানি চলে আসছে। আমি এরকম একটা প্ল্যান বানিয়েছি যে যাতে সেই কেস মিথ্যা প্রমাণ হয়ে যাবে। পরের সিনে লি প্যানির সাথে চায়নাতে গিয়ে দেখা করে আর বলে, শুধু তুমি বলতে পারবে আমি আর জিনা কতটা ক্লোজ ছিলাম, আমাদের কি রকম সম্পর্ক ছিল। প্যানি লিয়ের গলায় ওই লকেটটা দেখে নেয় আর বলে, যখন তুমি কিশোর ছিলে তখন থেকে এই লকেট পরেছিলে, তুমি তো এই লকেট জিনাকে দিয়ে দিয়েছিলে, তাহলে কি জিনা তোমাকে এই লকেট ফিরিয়ে দিয়েছে? লি চমকে যায় আর বলে, কি, আমি জিনাকে অনেক বছর আগে থেকেই জানতাম? প্যানি বলে, হ্যাঁ, যখন তুমি অন্ধ ছিলে তখন থেকে জিনা তোমার বাসায় তোমাকে দেখাশোনা করত। জিনা তোমাকে ওই ভাইরাস থেকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপদে ফেলেছিল আর ওই ভ্যাকসিন তোমাকে লাগিয়ে দিয়েছিল। লিয়ে শুধু ওই দিনের কথাই মনে পড়ে, কিন্তু তার থেকে আর বেশি কিছুই মনে পড়ে না। প্যানি বলে, ওই সংক্রমণের জন্য জিনার বাবা মারা গিয়েছে আর জিনা ভেবেছে সে তোমাকেও হারিয়ে ফেলেছে। এই জন্য জিনা তার নাম চেঞ্জ করে অন্য কোনো শহরে থাকতে শুরু করেছিল। অনেক বছর পর যখন ডোডো গ্রুপের হায়ারিং শুরু হয় তখন জিনাও এখানে ট্রেনিং করার জন্য এসেছিল। তোমরা একে অপরকে চিনতে পারতে না, কিন্তু যখন তোমরা দুজন বুঝতে পারলে তারপরে তোমাকে আবারও সে হারিয়ে ফেললো। শুধু এতটুকুই না, যখন সায়েন্টিস্ট ফ্রেডির হত্যার অপবাদ তোমার উপরে লেগেছিল তখন জিনা তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক কিছু করেছে। জিনার চেষ্টার কারণেই আমরা ভ্যাকসিনের ফর্মুলার ব্লুপ্রিন্ট পেয়েছি, যেটা জিনার ভাই দেখে ফেলেছিল।
আর জিনার ভাই সেই ব্লুপ্রিন্টের হুবহু কাগজে এঁকে দিয়েছিল। জিনা তোমাকে যেটা মেসেজে পাঠিয়েছিল সেই ব্লুপ্রিন্ট তার ভাইয়েরই আঁকা ছিল। আর এই ব্যাপারে যে রাগান্বিত হয়ে জিনার ভাইয়ের স্যালাইনের ভেতরে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলেছে। এসব শুনে লিয়ের শরীর কাঁপতে থাকে। প্যানি বলে, যখন পুলিশ তোমাকে খুঁজছিল তখন তুমি পুলিশের থেকে লুকিয়ে জিনার সাথে দেখা করেছিলে। সেই সময় তোমরা দুজন একে অপরকে কিসও করেছিলে। লি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাচ্ছ? জিনাও কি আমাকে ভালোবাসতো? প্যানি বলে, হ্যাঁ, সে তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো আর মনে হয় সে এখনো ভালোবাসে। লি তো এসব শুনে একদমই ভেঙে পড়ে আর তারপরে কোরিয়ায় ফিরে আসে। তারপরে মোজোর হিপনোটিস্টের কথা মনে পড়ে। হিপনোটিস্ট বলেছিল যে আমি এটা তো বলতে পারবো না যে লিয়ে জিনার কথা মনে পড়বে নাকি না, কিন্তু যদি তার মনে পড়ে যায় তাহলে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর যদি তার মাথায় ব্যথা না হয় তাহলে চিন্তারও কোনো কারণ নেই। কিন্তু যদি তার মাথায় আবারও ব্যথা শুরু হয়ে যায় তাহলে তার হিপনোটিস্টের দ্বারাও কিছুই করা সম্ভব নয়, তার জীবনও চলে যেতে পারে। এই কথা ওই হিপনোটিস্ট বলেছিল। কোরিয়া এসে লি মোজোকে বলে, আমি জিনার সাথে দেখা করতে যাচ্ছি, তাকে সব কথা বলতে যাচ্ছি যে সবকিছুই আমার মনে পড়তে শুরু করেছে। কিন্তু মোজো চায় না যে লিয়ের মেমোরি লিয়ের জীবনের জন্য বিপদ হোক। এই জন্য মোজো চিৎকার করে বলে, এটা তুমি কি করছো? তোমার উদ্দেশ্য কি? তুমি কি ভুলে গেছো এন্ড্রু থেকে বদলা নেওয়ার বদলে তুমি এসব কোন জিনিসের মধ্যে ফেসে যাচ্ছ? তুমি জানো না যে এন্ড্রু তোমার ব্যাপারে জিনার কাছে কি কি বলে রেখেছে? যতদিন এন্ড্রু আছে তুমি জিনার কাছে যেতেও পারবে না। প্রথমে এন্ড্রুকে রাস্তা থেকে সরাও, তারপরে দেখা যাবে। ভেবে চিন্তে কাজ করো। এটা বলে মোজো চলে যায়। তারপরে লি চিন্তায় পড়ে যায় যে কথাটা তো সত্যি। অন্যদিকে চেয়ারম্যান টিভিতে নিউজ দেখে এন্ড্রুকে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো এখন? আমি এটা বুঝতে পারিনি যে নাথান এতটা নিচে নেমে যাবে আর তোমাকে মারতে আসবে। এন্ড্রু বলে, আমি ঠিক আছি বাবা, কিন্তু তার যদি আমাকে অ্যাটাক করার সাহস থাকে তাহলে অবশ্যই সে আপনার উপরেও অ্যাটাক করতে পারে, এটা মনে রাখবেন। এই জন্য আপনি একটা কাজ করেন, পুলিশে কমপ্লেন করেন যাতে নাথান আপনার সাথে দেখা করতে আসতে না পারে। আর হ্যাঁ, আমি আপনার ওয়াইফের ওই ভিডিও লিক করে দেব কি? চেয়ারম্যান নিষেধ করে দেয় আর জিনাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই ডকুমেন্ট তৈরি করেছো যেখানে আমার প্রপার্টি ভাগ করার কিছু চেঞ্জ করতে হতো? জিনা তখন বলে, স্যার করেছি। চেয়ারম্যান বলে, আমি তোমাকে এন্ড্রুর নামে 60% আর সিন্ডির নামে 40% করতে বলেছি, রাইট? সেটা একটু চেঞ্জ করে এন্ড্রুর নামে 80 করে দাও আর সিন্ডির নামে 20% করে দাও। বন্ধুরা, এখানে এন্ড্রুর অ্যাক্টিং দেখেন। এন্ড্রু বলে, না বাবা, এরকম করবেন না, তারও তো সমান ভাগ পাওয়া উচিত, সে আমার বোন, আমার এত বেশি চাই না। কিন্তু চেয়ারম্যান বলে, তুমি চুপ করো, আমি সবকিছু বুঝি যে কাকে কতটুকু দিতে হবে। পরের সিনে এন্ড্রুর আসল রূপ সামনে আসে। এন্ড্রু জিনাকে জিজ্ঞাসা করে, চেয়ারম্যান যেটা চেঞ্জ করতে বলেছে সেটা চেঞ্জ করতে তোমার কতদিন সময় লাগবে? জিনা বলে, হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আসলে এন্ড্রু এই সবকিছু তাড়াতাড়ি করাতে চায়, কারণ যদি চেয়ারম্যানের ডিমেনশিয়া সবাই জেনে যায় তাহলে তার উইলনামা লিখা মানা যাবে না, আর তখন এন্ড্রু কিছুই পাবে না। এই জন্য এন্ড্রু খুব তাড়াতাড়ি তার অংশ নিতে চায়, যদি সেটা 60%ও হয়। ওইদিকে আবার চেয়ারম্যানের ডিমেনশিয়ার অ্যাটাক হয়, সে আবারও 20 বছর পেছনে চলে যায়। চেয়ারম্যান পিএকে জিজ্ঞাসা করে, আমার ওয়েব কোথায়? সে আমার উপরে রাগ করে কোথাও চলে গেছে কি? খুঁজে বের করো তাকে। পিএ বলে, স্যার সে নেইলের বাসায় আছে। চেয়ারম্যান আবার রেগে যায় যে সে সেখানে কেন গিয়েছে। ওইদিকে নেইলের বাসায় চেয়ারম্যানের ওয়াইফকে দেখানো হয়, সেখানে তার কিমির কথা শুনতে হয়। প্যানের ভেতরে যখন অমলেট লেগে যায় তখন সে খুব কষ্ট করে সেটা ওঠায়, কিন্তু কিমি বলে, এটা কি করছেন আপনি? আমার এত ভালো প্যান আপনি নষ্ট করে দিলেন। চেয়ারম্যানের ওয়াইফ তো বিরক্ত হয়ে যায় যে কেন আসলাম আমি এই বাসায়, জানি না আর কত কথা সহ্য করতে হবে। কিন্তু তখন নাথান বলে, মা আপনি চিন্তা করবেন না, আমি ধার নিয়ে একটি বাসা তৈরি করব আর আপনাকে সেখানে খুশি রাখবো। এর মধ্যেই চেয়ারম্যানের কল আসে। চেয়ারম্যান বলে, আমি একটু বকা দিয়েছি তাই তুমি বাসা ছেড়ে চলে যাবে? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও আর তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এসব কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফ একদম শকড হয়ে যায়। নাথানও অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন তাড়াতাড়ি বাসায় আসে। কিন্তু ততক্ষণে চেয়ারম্যান আবার প্রেজেন্ট সময়ে ফিরে এসেছিল, মানে তার ডিমেনশিয়া চলে গিয়েছিল। চেয়ারম্যানের ওয়াইফ আর নাথানকে দেখে চেয়ারম্যান পিএকে বলে, এনারা এখানে কেন এসেছে? এদেরকে বের করে দাও। চেয়ারম্যানের ওয়াইফ বলে, এসব কি বলছো তুমি? তুমি তো কল করে বললে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, আর তুমি তো আমাকে বাসায়ও আসতে বললে। চেয়ারম্যান বলে, ক্ষমা আমি তোমাকে কখনোই করব না, আমার একটা প্রপার্টিও তুমি পাবে না, যাও এখান থেকে। চেয়ারম্যানের ওয়াইফ তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। নাথান বলে, যদি এরকম মজা করতেই হতো তার বদলে আপনি আমাকে মারতে মারতে আমার জীবনটাই নিয়ে নিতে পারতেন, আর যদি আমি আপনার জায়গায় হতাম
তাহলে এরকম নোংরা মজা কখনোই করতাম না। এটা বলে নাথানও চলে যায়। চেয়ারম্যানের তো অনেক রাগ উঠে যায় যে দেখো কিভাবে কথা বলছে আমার সাথে, এরপর তো আমি পাক্কা পুলিশে কমপ্লেন করব। অন্যদিকে লি প্ল্যান করেছিল এন্ড্রু লির সাথে জাহাজের যে কন্ট্রাক্ট সাইন করেছে তার জন্য এন্ড্রু যেন কোনো ব্যাংক থেকে লোন না নিতে পারে। আর এই কারণে লি বড় বড় ব্যাংকের ম্যানেজারদের সাথে একটা মিটিং করে। লি তাদেরকে বলে এন্ড্রু যেভাবে জাহাজ বানানোর প্ল্যান করেছে তার হিসাব মতো জাহাজ খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, আর যদি এরকম হয় তাহলে এন্ড্রু আপনাদের লোন কিভাবে ফিরিয়ে দেবে ভাবেন একবার। এরপর সব ব্যাংকের ম্যানেজাররা চিন্তায় পড়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে এন্ড্রু তাদের থেকে লোন নেওয়ার জন্য যে অ্যাপ্লাই করেছে সেটা রিজেক্ট করে দেবে। তারপর এখান থেকে আমাদেরকে এন্ড্রুকে দেখানো হয় যে এন্ড্রু লোন নেওয়ার জন্য ব্যাংক ম্যানেজারদের সাথে দেখা করে। সে বলে দেখুন আমাদের ব্যাংক হঠাৎ করে লসে পড়ে গেছে, আমরা তো এত বড় অ্যামাউন্ট দিতে পারবো না। এন্ড্রু বলে আরে এটা আপনি কি বলছেন, কিছুদিন আগে তো আপনি লোন দেওয়ার জন্য রাজি হয়েছিলেন, কেউ কি আপনার ব্রেন ওয়াশ করেছে? কিন্তু ওই ম্যানেজার অন্য একটা মিটিংয়ের বাহানা দিয়ে চলে যায়। ওইদিকে লি মোজোকে বলে এতক্ষণের মধ্যে এন্ড্রুর অ্যাপ্লিকেশন সব ব্যাংক রিজেক্ট করেছে হয়তো, এখন আমরা আমাদের দিক থেকে তার জন্য ব্যাংক লোন অ্যারেঞ্জ করব। মোজো কনফিউজড হয়ে যায় যে আসলে তোমার প্ল্যানটা কি। লি বলে শোনো, যখন সব ব্যাংক তাকে লোন দিতে না করে দেয় তখন সে যেন এটা ভাবে যে আমরা আমাদের দিক থেকে তাকে সাহায্য করেছি, এটাও একটা চাল, এইভাবে আমরা তার থেকে বদলা নিতে পারবো। এর মধ্যে সিন্ডি সেখানে একটা বই নিয়ে এসে হাজির হয় আর বলে আমাকে বিজনেস আর শেয়ার মার্কেট বিষয়ে কিছু শেখাও। লি নিজের মাথায় হাত দিয়ে বলে সে অসময়ে আসে আমার মাথা খাওয়ার জন্য। লি বলে ঠিক আছে ফলো মি, কিন্তু একটা বই দিয়ে কি হবে? এটা বলে লি সিন্ডিকে একটা রুমে নিয়ে যায় আর অনেকগুলো বই দেয়। তখন সিন্ডি বলে এতগুলো বই পড়তে পড়তে তো আমি বিরক্ত হয়ে যাব। লি বলে দেখো পড়াশোনার বিষয় আমার মজা একদমই পছন্দ না, যদি না পড়ো তাহলে কি কিছু শিখতে পারবে? আমার একটা কাজ আছে, আমি যখন ফিরবো এর মধ্যে তোমাকে একটা বই শেষ করতে হবে, বুঝতে পেরেছো? আর আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব, আর হ্যাঁ ভুলেও ঘুমাবে না। কিন্তু কিছুক্ষণ পর লি যখন বাইরে থেকে আসে তখন দেখে সিন্ডি পড়ে পড়ে ঘুমাচ্ছে। লি তখন তাকে উঠায়, তখন সে চমকে যায়। সিন্ডি এত গভীর ঘুমে ছিল যে বইয়ের ওপরেই তার লালা পড়ছিল। সিন্ডি তাড়াতাড়ি সেই বই বন্ধ করে। লি ওই বই চায় কিন্তু সিন্ডি দেয় না। লি বইটি ধরে টান দেয়, কিন্তু বইয়ের সাথে সাথে সিন্ডিও লিয়ের কোলে গিয়ে পড়ে। সিন্ডি তো অনেক মজাই লাগে, কিন্তু লি তার থেকে দূরে যেতে থাকে। কিন্তু সিন্ডি বলে তুমি জানো না মুভিতে এরকম সিনে কিস হয়। এই কথা বলে সিন্ডি লিকে কিস করতে যায়। তখনই সেখানে মোজো আর গ্রে আসে। গ্রে তো শকড হয়ে বলে এখানে তো মুভি হচ্ছে, আমরা পরে আসবো, কোনো সমস্যা নেই। এটা বলে তারা চলে যেতে থাকে, কিন্তু লি বলে না না এরকম কোনো কিছু এখানে হচ্ছে না, এটা শুধু এমনিতেই হয়ে গেছে, তোমরা চলে আসো। এটা বলে লি সিন্ডিকে অন্যদিকে ঠেলে দেয়। সুযোগ পেয়ে সিন্ডি বলে আরে তুমি তো অনেক বড় চালাক, বিয়ের আগে আমি এসব কিছুই করব না। হ্যাঁ লি বলে যদি তোমাকে বিয়ে করতে হয় তাহলে আমি নিজেই আত্মহত্যা করব, বুঝতে পেরেছো? এসেছে লজ্জা পেতে। আর এমনিতেও গ্রে তুমি কি খোঁজ নিয়েছো যে ভাগাভাগি কিরকম ভাবে হচ্ছে? গ্রে বলে আমার ইনফরমেশন অনুযায়ী চেয়ারম্যান নিজের প্রপার্টির 80% শেয়ার এন্ড্রুকে আর শুধুমাত্র 20% সিন্ডিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব শুনে সিন্ডি রেগে উঠে গ্রের কাছে যায় আর তার কলার ধরে বলে আমি বাবাকে এখনই কল করে জিজ্ঞাসা করব যে বাবা আমার সাথে এরকম কেন করছে। লি বলে দেখো যখন আমি বলবো তখনই জিজ্ঞাসা করো, যদি তুমি আমার কথা শোনো তাহলে সব প্রপার্টি তোমার হয়ে যাবে। এই কথা শুনে সিন্ডি খুশি হয়ে যায়। ওইদিকে চেয়ারম্যান ইনজেকশন দেওয়ার জন্য হাসপাতালে যায় আর ডাক্তারকে জিজ্ঞাসা করে আমাকে আর কতদিন এভাবে ইনজেকশন দিতে হবে? আর এন্ড্রু তুমি কি ব্যাংক থেকে লোন পেয়েছো? আমি শুনেছি সবাই তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে। এন্ড্রু বলে না বাবা আপনি টেনশন করবেন না, আমি সব সামলে নেব। চেয়ারম্যান বলে সেটা তো ঠিক আছে, কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে ক্লায়েন্ট তো অপেক্ষা করবে না, তুমি চলো ব্যাংকের লোকেদের সাথে আমি কথা বলছি। এটা বলে চেয়ারম্যান বাইরে চলে যায়। তারপরে এন্ড্রু পিএকে বলে কোনোভাবেই আপনি বাবাকে ব্যাংক ম্যানেজারদের সাথে কথা বলতে দেবেন না। পিএও রাজি হয়ে যায়। আসলে এন্ড্রুর ভয় যে যদি ব্যাংক ম্যানেজারদের সাথে কথা বলার সময় চেয়ারম্যানের ডিমেনশিয়া শুরু হয় তাহলে সবাই জানতে পারবে আর এটা এন্ড্রুর জন্য বিপদ হবে, কারণ এন্ড্রু তো সবাইকে মিথ্যা কথা বলে রেখেছে যে বাবা একদম ঠিক আছে। অন্যদিকে নেইল ডাক্তারকে ভয় দেখায় যে যদি তুমি আমাকে মিথ্যা কথা বলো তাহলে আমি পৃথিবীর সামনে তোমার সব কুকীর্তি আলাপ বলে দেব, সেটাও যেটা টাকার জন্য তুমি আমার জন্য করেছিলে। তাই বলো চেয়ারম্যানের ডিমেনশিয়া আছে নাকি না। এখানে ডাক্তারের কাছে বলার অপশন ছাড়া আর কিছুই থাকে না। তাই ডাক্তার বলে হ্যাঁ চেয়ারম্যানের ডিমেনশিয়া আছে,
আর এন্ড্রু জেনে শুনে সেটা লুকানোর চেষ্টা করছে। এই কথা নেইল চেয়ারম্যানের ওয়াইফ আর নাথানকে বলে দেয়। চেয়ারম্যানের ওয়াইফ তো একদম অবাক হয়ে যায় যে এন্ড্রু এত বড় গেম খেলছে, তাও আবার আমাদের সব সম্পত্তি অর্জন করার জন্য। অনেক টেনশনে পড়ে যায় তারা, আর বলে আমি তাকে একদম কিছুই করতে দেব না। এরপর নাথান চেয়ারম্যানকে কল করে, কিন্তু চেয়ারম্যান বলে চুপচাপ ফোন কেটে দাও। তখন নাথান বলে, বাবা প্লিজ আমার কথা শোনেন, এন্ড্রু আপনার প্রপার্টি নেওয়ার জন্য আপনাকে মিথ্যা কথা বলেছে যে আপনার ডিমেনশিয়া নেই। চেয়ারম্যান চিৎকার করে বলে ওঠে, তোমার এত বড় সাহস কোথা থেকে হলো এটা বলার যে আমার ডিমেনশিয়া আছে? এর জন্য আমি পুলিশে কমপ্লেন করব, দেখে নিও তুমি। আর এরপর থেকে আমাকে কখনো কল করবে না, আর না এই বাসায় কখনো পা রাখবে। এটা বলে চেয়ারম্যান কল কেটে দেয়। তখন নাথান বলে এই এন্ড্রু বাবাকে একটা খেলনার মতো ব্যবহার করছে। তারপরে চেয়ারম্যানের কাছে একটা কল আসে যেটা সিন্ডি করেছিল। সিন্ডি বলে, বাবা ডিনার আজকে আপনি আমার সাথে করবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। চেয়ারম্যান বলে, না মা, এই সময় আমার মুড খারাপ আছে, আমি পরে কথা বলবো। কিন্তু এর মধ্যে লি ফোন নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলে। অন্যদিকে এন্ড্রু জিনার বাসায় বসেছিল। জিনা তার কোনো কাজ করছিল। এন্ড্রু বলে, মনে হয় লি সব ব্যাংকে কথা বলেছে, আর এই জন্য সব ব্যাংক আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে। আর আমার মনে হয় তার নজর ডোডো গ্রুপের উপরে আছে, এই জন্য সে সব সময় সিন্ডির সাথে ঘুরে। মনে হয় তারা দুজন খুবই ক্লোজ হয়ে গেছে। জিনা বলে, না, আমার মনে হয় না যে এটা সত্যি। তারপরে এন্ড্রু লির কাছে কল করে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। লি বলে, আমি একটা ডিনারের জন্য যাচ্ছি, তুমি যদি চাও তাহলে সেখানে আমার সাথে দেখা করতে পারো। এন্ড্রু বলে, ঠিক আছে। এটা বলে এন্ড্রু জিনার সাথে কথা বলে। তারপরে লিও বুঝতে পারে যে জিনা এখনো এন্ড্রুর সাথে আছে। এই কথা জেনে লি একটু বিরক্ত হয়। এন্ড্রু লিকে বলে, তোমার সাথে কি সিন্ডি আছে? লি বলে, হ্যাঁ। এই কথা শুনে জিনার একটু সন্দেহ হয় যে কোথাও তো আবার লি সিন্ডির পেছনে ঘুরছে না। বেচারি একটু কষ্ট পায়। পরের সিনে তারা সবাই ডিনারের জন্য আসে, কিন্তু সেখানে চেয়ারম্যানকে দেখে এন্ড্রু শকড হয়ে যায়। আসলে সেখানে একজন ব্যাংক ম্যানেজারও বসেছিল যে লিয়ের বলার জন্য এখানে এসেছিল। লিয়ের প্ল্যান এটা হলো যে এন্ড্রু আর চেয়ারম্যানের এরকম মনে হোক এন্ড্রু যে লোন কোথাও পাচ্ছিল না সেটা লিয়ের জন্য এন্ড্রু পাচ্ছে, তাও আবার সেটা লি সিন্ডির জন্য করছে। এর মধ্যে লাভ এটাই, এন্ড্রু যে 80% শেয়ার পাবে সেটা শেষ করে দেওয়া। তারপর লিয়ের জন্য চেয়ারম্যান অনেক খুশি হয়ে যায়, আর চেয়ারম্যানের মনে হয় তার মেয়ে সিন্ডি তার জন্য খুব ভালো একটা ছেলে খুঁজে নিয়েছে, সে বুদ্ধিমান হয়ে গেছে। এই জন্য চেয়ারম্যান আবার সিদ্ধান্ত নেয় যে এখন সে প্রপার্টির 50% সিন্ডিকে আর 50% এন্ড্রুকে দেবে। এন্ড্রু তো শকড হয়ে যায়, কিন্তু সে প্রকাশ করে না। কিন্তু এর মধ্যে লি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি এন্ড্রু আর জিনা বিয়ে করতে চলেছে, এটা কি সত্যি? চেয়ারম্যান বলে, দেখো এটা শুধুই গুজব, এন্ড্রু তো এখন বিয়ে করতেই চায় না। তখন এটা শুনে এন্ড্রু একটু ভয় পেয়ে যায় যে লি তো আবার আমাকে জিনার সামনে ফাঁসিয়ে ছাড়বে। তাই এন্ড্রু জিনাকে আস্তে আস্তে বলে, জানো ভুল মেডিসিন নেওয়ার জন্য বাবার কখনো কখনো মেমোরি লস হয়ে যায়, এই জন্য এরকম কথা বলছে। চেয়ারম্যান বলে, লি আর সিন্ডির জুটি অনেক ভালো। এটা বলে চেয়ারম্যান চলে যায়, কিন্তু লি একটু আপসেট হয়ে যায় আর মনে মনে বলে, আমি তো অন্য কিছু ভেবে প্ল্যান বানিয়েছিলাম। আর এদিকে চেয়ারম্যান তো আমার আর সিন্ডির বিয়ের কথা ভাবছে। কোথাও আবার জিনা আমাকে ভুল বুঝলো না তো যে আমি সিন্ডির পেছনে পড়ে আছি? কিন্তু এন্ড্রু তো প্রথমেই জিনাকে লির ব্যাপারে ভুলভাল কথা বলে রেখেছে যে লি সিন্ডির পেছনে ঘুরছে। তারপরে এন্ড্রু লিকে একা নিয়ে গিয়ে বলে, তুমি বিজনেসে হয়তো আমার থেকেও এগিয়ে, কিন্তু তুমি জিনাকে কখনোই পাবে না, জিনা শুধুই আমার। আর ওদিকে সিন্ডি জিনাকে রাগানোর চেষ্টা করে যে লি তো আমার জন্য সব কিছু করতে রাজি। জিনা হাসে আর বলে, তো আমি কি করব? সে যদি তোমার জন্য আত্মহত্যাও করে তাহলে আমার কি করার? এভাবে সিন্ডিকে রাগিয়ে জিনা চলে যায়। তারপরে লি জিনাকে থামিয়ে বলে, তুমি আমার সাথে ডিনার করে যাও। জিনা বলে, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলো না, আমার অনেক অস্বস্তি বোধ হয়। কিন্তু তখন লি বলে, আমরা যখন কলিগ ছিলাম তখন তো আমরা অনেক ক্লোজ ছিলাম। জিনা বলে, না, আমার কখনোই এরকম মনে হয়নি। এই কথা বলে জিনা চলে যায়, আর তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক রেগেছিল। আর ওদিকে লিও কষ্ট পায়। ওইদিকে এন্ড্রু ববিকে বলে, তুমি এখন লিয়ের উপরে নজর রাখো, তার সব কথা আমাকে বলো। এদিকে লিয়ের প্ল্যান হলো এটা যে ব্যাংকের দ্বারা এন্ড্রুকে লোন নিয়ে নিচ্ছে, সেটা একদম লিয়ের ব্যাংকের মতো। লি চায় এন্ড্রুয়ের জাহাজের প্রজেক্ট শেষ হয়ে যাক, তারপরে এন্ড্রু আর লোন শোধ করতে পারবে না। তখন লোন দেওয়ার জন্য এন্ড্রুকে ব্যাংকের ডোডো গ্রুপের একটা অংশ দিতে হবে। এইভাবে লিয়ের কাছে ডোডো গ্রুপের 50% শেয়ার আসবে। ওইদিকে আমাদের জেলে জেজেকে দেখানো হয় যে একটু খুশি ছিল, কারণ কাল কোর্টে শুনানি হবে। জেজে বলে, যদি আমি এবার বের হতে পারি তাহলে খুব তাড়াতাড়ি তোমাকেও রিলিজ করার ব্যবস্থা করব।
আমার লয়ারের সাথে কথা হয়ে গেছে। পরের দিন কোর্টের শুনানি শুরু হয়ে যায়। জজ বলে যে ডেনিসকে ঘুষ দিয়ে তাকে পার্টিতে নিয়েছে, এটা এভিডেন্সের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। কিন্তু জেজের উপর জিনাকে হত্যা করার চেষ্টা সে কেসই আছে, তার কোনো সঠিক প্রমাণ পেশ করা হয়নি। এজন্য আমরা তার 5 বছরের শাস্তি কমিয়ে শুধু 1 বছরের শাস্তি করে দেব। জিনা চমকে উঠে লয়ারের দিকে তাকায়, আর লয়ার নিজের মাথা নিচু করে, কারণ লয়ার টাকার জন্য জিনার দেওয়া সব এভিডেন্স নেইলের কাছে দিয়ে দিয়েছিল। মানে যে কিছুদিনের মধ্যেই তাহলে রিলিজ হয়ে যাবে। অন্যদিকে প্রেস কনফারেন্সে নেইল বলে, আমি প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াতে চাচ্ছি, কারণ আমার জামাই দুর্নীতির কেসে জেলে আছে। আমি আর আমার মেয়ে তার সাথে কোনো সম্পর্কই রাখছি না, সেটা শেষ করে দিয়েছি। এই কথা শুনে এখানে কিমি চমকে ওঠে, কারণ কিমি তো এই ব্যাপারে কিছুই জানেই না। তো এদিকে কোর্টে জিনা রেগে থাকে আর বাইরে চলে আসে যে এসব কি হলো। তখন লি এসে তাকে ধরে বলে, এখন যে অবশ্যই ছাড়া পাবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য তার থেকে বদলা নিয়ে ছাড়বো। এই কথা শুনে জিনার চোখে পানি চলে আসে। এন্ড্রু এইসব কিছু দূর থেকে দেখে। কোর্টের বাইরে যে আর লিকে দেখানো হয়। তখন বড় টিভিতে দেখায় যে নেইল আবার প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াচ্ছে। নেইল বলে, আমি দুর্নীতি মুক্ত কোরিয়ার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। এই কথা শুনে লি চমকে ওঠে যে এইসব কি ফালতু কথা বলছে। আর এখানেই এই পার্টিও শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমরা কিন্তু ধীরে ধীরে ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছি। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।